এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। দাদির কাছ থেকে ভালোবাসাময় নাম পেয়ে রুষা দ্বিগুণ উৎসাহ নিয়ে আশপাশটা দেখে বলল, শোনো, তোমাদের বলছি যে এটা কাউকে বলবে না। তোমার নাতি জানলে আমাকে আস্ত রাখবে না। আজ কলেজে আম গাছে উঠেছি, এরপর তো সেই কাহিনী, ভয়ে নামতে পারি না। আমার চিৎকার শুনে সবাই একসাথে হয়েছে, অন্য ডাক্তার, স্যার, স্টুডেন্ট সব। পরে অনেক কষ্টে উপর থেকে লাফ দিছি। তোমার নাতি আমাকে ক্যাচ ধরেছে, সেই জন্যই এমন রেগে বাসায় ঢুকেছিল। রুষার কথা শুনে সকলের মুখে হাত। নীলা থাপাস করে চেয়ারে বসে পড়ল। জরি রুষার পাশে এসে ধমকে বলল, এই তোর সাহস তো কম না রুশু, কেমনে করলি? ইয়া আল্লাহ, হাত পা ভাঙলে কি করতি? আরে মামি, তোমার ভাইগনা আছে না, হাত পা ভাঙবো কেন? তবে মারাত্মক ভয় পেয়েছিলাম যখন ডালটা ভেঙে গিয়েছিল। ভাবছিলাম এই জন্মে পায়ের 12টা বেজে যাবে, হাড়গোড় একটাও জায়গায় পাবো না। কিন্তু চোখ খুলে দেখি আমি তোমাদের ইর্তিজার বুকের ওপর। অবশ্য স্যারেরাও বকা দিয়েছে, আব্বু না জানলে হয় এই কথা। ঝর্ণা বিরক্ত হয়ে পড়ল। আচ্ছা আচ্ছা বিচ্ছু, তো রুষা ঠোঁট পাকিয়ে পড়ল, জি, এবার আপনার রক্ত চুষবো, আসছি। ঝর্ণা লাফিয়ে উঠতেই বাকিরা হাসিতে ফেটে পড়ল। মনিহার বিবি চেয়ে রইল, মনে মনে দোয়া করল, এই মেয়েটা সাক্ষাৎ পরি, সুখের পরি। এত আদুরে মেয়েটাকে কোনোভাবে আদর না করে থাকা যায় না। রুষাকে বুকে জড়িয়ে বলল, শুন ময়না, এত লাফাস না। জয় দাদা তো মনে হয় চিন্তায় শেষ। না না, আমার ভীষণ আনন্দ লেগেছিল। ভরা মজলিসে কলেজে বউ আমার শ্যাওলা গাছের পেতনি হয়ে সবার সামনে গাছে চড়াতে। ফরচুনেটলি ওটা কলেজ গ্রাউন্ড ছিল। ভাবা যায় এত দস্যিপনা কেউ করে? তার উপর রসিয়ে গল্পের খাতা নিয়ে বসেছে, সবাইকে মহান কীর্তি শোনাচ্ছে। ইর্তিজা কথাগুলো গড় গড় করে ক্রোধ নিয়েই বলল। রুষা এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, মাথা নামিয়ে বলল, সরি, আর করব না, প্রমিস। মনিয়ার বিবি, নীলা, জরি, ফারিয়া এবং ঝর্ণার দিকে চেয়ে রইল। সবাই কি তার মধ্যে অবাক হলো? এতক্ষণ চটফটিয়ে কথা বলা মেয়েটা স্বামীকে দিকে এভাবে সম্মান করে দাঁড়িয়ে আছে। ইর্তিজা চোখ ছোট ছোট করে নিখুঁত পর্যবেক্ষণ করে বলল, মনে থাকবে? থাকবে। গুড। ইর্তিজা আর রুষার মাথায় হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল। রুষা সেই খুশিতে পুনরায় গজদন্ত বের করে মিষ্টি করে হাসি দিল। সে জানে ইর্তিজা তখনই রুষার মাথায় হাত দিয়ে স্নেহ ভরে পরশ বুলিয়ে দেয় যখন রুষার উপর কোনো রাগই থাকে না। পুনরায় মনিহার বিবির দিকে তাকিয়ে বলল, দাদি আর চিন্তা নেই, তোমার নাতির রাগ পড়ে গেছে। তুই কেমন কইরা বুঝলি? বুঝি। জয় দাদা আসল লাগে, খাড়াইলি কেন? রুষার দাদির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দাদির ভাষা বুঝেনি। নীলা হেসে বলে, তুই ইর্তিকে দেখে দাঁড়িয়েছিস কেন? দাদি তাই জিজ্ঞেস করলো তোকে। ও আচ্ছা, তো দাঁড়াবো না? না দাঁড়িয়ে কিভাবে কথা বলবো? কেমন যেন দেখায়। যত যাই হোক, আমারই তো স্বামী, শ্রদ্ধাও তো আমিই করব। ভেতর থেকে ইর্তিজার ডাক পেয়ে রুষা সকলকে বলে ছুটতে গেল। মনিহার বিবি নীলার দিকে তাকিয়ে বলল, নীলা, বড় বউ, এই মাইয়া কি আসলেই এমন? এই যুগে কেউ জামাইরা দেখলে খাড়ায়, আমি শুনি নাই। নীলা হাসছে আর আলুর চপের আলু চটকাচ্ছে। জরি কখনো ওভাবে কথা বলে না। আজ মনে হলো মানুষটা খারাপ না, নিঃসঙ্গ থাকে বলে খিটখিটে হয়ে গিয়েছে হয়তো। জরি মনিহার বিবির পাশে এসে বলে, খালাম্মা, রুষার বয়স তো হয়তো 23 পেরিয়েছে, কিন্তু এখনো বাচ্চা। আর ওদের মধ্যে সম্মান শ্রদ্ধাটা ইর্তিজাই ধরে রেখেছে। বেস্ট ফ্রেন্ড ছিল যখন তুই, ওরে বলতো, কিন্তু বিয়ের পর আমি ওদের আপনি ব্যতীত কিছু বলতে শুনিনি। ওদের দুজনকে দেখে শেখার আছে অনেক কিছু। ফারিহা বলে উঠল,
আমার লাইফে এমন সম্পর্ক বিরল জোরই ভাবি, দেখিনি। যেখানেই বেস্ট ফ্রেন্ডের মারামারি আর কাটাকাটি করতে ব্যস্ত থাকে, অথচ এরা দেখি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল এবং কথার পিঠে কথাও বলে না। মুনিয়ার বিবি এতক্ষণে বলে, বুঝলা ছোট বউ, এডিরে কয় মোহব্বতের রহমত, পরিবারের শিক্ষা। পরিবারের মানুষ ভালো হইলে মাইয়ারাও ভালো হয়। কিছু পরিবার তো মাইয়ারে আরেকজনের পিছা লাগাইয়া দেয় ফাঁসানোর লাগা। স্পষ্ট খোঁচা দিল ঝর্ণাকে। পুনরায় বলল, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে একখান সুন্দর সম্পর্ক আল্লাহ কইরা দেয়। আচ্ছা গল্প বাদ দাও, ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। অহন কাম করো, দেরি হইয়া যাইতাছে। মেজে বউ বইয়া আসো কেন? যাও পিঁয়াজ কাইটটা বাইটটা দাও পাটাই। এইসব ব্যান্ডেল ফ্যান্ডেলে আমি খামো না। আমি যতদিন আছি তুমি পেঁয়াজ রসুন আদা বাইটটা দিবা। বড় বউ রান্নার দায়িত্ব নিবা। তরকারি কুইটটা দিবা জরি। আর ছোট বউ ইফতার রেডি কইরা দিবা। কাম ভাগ কইরা করতে আয়, কামচরে জায়গা নাই আমার ঘরে। যাও এখন, ইফতারির বেশি সময় নাই, 3টা বাইজা গেছে। আমি 2 রাকাত নফল নামাজ পড়া আইতাছি। মুনিয়ার বিবি উঠে গেল। জরি হাসি লুকাতে না পেরে রান্নাঘরে দৌড়, পেছন পেছন ফাড়িও ছুটল। নীলা অনেক কষ্টে হাসি হজম করে। পেঁয়াজ ও ডাল মাখাচ্ছে। ঝর্ণার জন্য উচিত শিক্ষা হয়েছে। এই শাশুড়ি মানুষটা জানে তাকে কিভাবে শাস্তি দিতে হয়। ইশরা নিজের রুমে গিয়ে হাসিতে ফেটে পড়ল। ঝর্ণার মুখে চুপসে গেল। এক গাদা গালি দিল শাশুড়িকে। মনে মনে নীলার দিকে তাকে অসহায় মুখে বলল, ভাবি আমি অন্য কাজ করি, চোখ জলে আমার পেঁয়াজে। পেছন থেকে ফাড়িয়া এসে নীলাকে বাঁচিয়ে দিল। সে জানতো নীলা কতখানি দিল দরদি, হয়তো জন্মের কথায় রাজি হবে। ফাড়িয়ে বলে উঠল, এই যে বড় ভাবি, ইফতার ডিপার্টমেন্ট আমার, রান্নাঘরে যান। রান্না যদি খারাপ হয়েছে আম্মা খুব রাগ করবে। মেজো ভাবি, আপনার কি মনে হয় আম্মা এটা মেনে নিবে? যাকে যে কাজ দিয়েছে তাই করুন। বড় ভাবি, পেঁয়াজ বাটলে রান্না কি আপনি করবেন? জানেন কয় পদে রান্না হবে? রান্না খারাপ হলে আত্মীয় স্বজন সব অপমান করবে। আম্মার রান্না খুব ভালো, বংশে অনেক নাম ডাক। আপনার জন্য মাথা হেট হলে আপনার দপারপা করবে। যে কাজ দিয়েছে আপাতত তাই করুন, এটা মঙ্গল। নতুবা নতুন আরো একটা কাজ যোগ করবে, তখন বুঝবেন ঠেলা। ঝর্ণা ভয় পেয়ে পেঁয়াজ নিয়ে বসে গেল। নীলা স্বস্তি পেয়ে ছোট যাকে বোঝালো ধন্যবাদ। মেয়েটা ছোট বোনের মতো সবসময় পাশে থেকেছে। এমন একটা পরিবার থাকলে 2-1টা মানুষ যদি ঝামেলাও করে, বাকিরা মিলে ঠিক সামলে নেয় সবকিছু সহজে। ইসফার বারবার একই ভুল করলে আমি কি উপায়ে তোমাকে সাহায্য করতে পারি বলে দাও। কোনটা ভুল স্যার? অ্যাডিশনাল আইজি রাকিব মজুমদার চেয়ে আছে ইর্তিজার সূক্ষ্ম ক্ষিপ্র নেত্রপানে। প্রথমে সেটাকে কিছু বলতে পারে না, তার একটা কারণ, ও কোনো ভুল কাজ করছে না। কিন্তু যেভাবে কাজ করছে, যদি আগের মাথায় কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে জেনারেশন ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। গত 2 বছর ধরে ছেলেটাকে চিনে আসছে। প্রথম দিকে কাস্টডিতে রেখে 2 দিন ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছিল ওর উপর। পাহাড়ের মতো অটল এই ছেলেটিকে টলাতে পারেনি কোনো অফিসার। এদের বিপরীতে হয় এখন। যেসব অফিসার ওর উপর অসহনশীল লাঠি আঘাত করেছিল, তাদের সামনে পেলে 1000টা দোষ বের করে। প্রতিদিন একটা করে শাস্তির ব্যবস্থা করে দেয় নিজ দায়িত্বে। মনোয়ার মাতব্বর সাব ইন্সপেক্টর 2 বছর আগে একটা তথ্যের উপর ভিত্তি করে ইর্তিজাকে অঘোষিত রিমান্ডে নিয়ে উল্টো ঝুলিয়ে অসহনীয় অত্যাচার করেছে। আজকাল শনি দশা চলছে তার উপর। এই তো গত মাসে ঘটে গিয়েছে এক ভীতিকর ঘটনা। সেদিন মনোয়ারের নাইট ডিউটি ছিল। একটা কেস নিয়ে কাজ করছিল। অত বড় ঘুষখোর খেলোয়াড় না হলে মাঝে মধ্যে একটু একটু তৃষ্ণা মেটায়। এক বন্ধুকে হাসপাতালে ভর্তি করিয়ে বাসায় ফিরছিল ইর্তিজা। অ্যাক্সিডেন্ট কেস, তাই বন্ধুর ফুপা কেস করতে গেল থানায়। ঘটে যাওয়া ঘুষ নেয়ার ঘটনা ভিডিও করে ইর্তিজাকে পাঠায়। এই লোককে সাহায্য করতে থানায় এসে যেই ঘটনার সম্মুখীন হয়, তাও নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করে হাসি মুখে বাসায় ফিরে যায়।
সেই সুযোগ কাজে লাগিয়ে ইর্তিজা এই মনোয়ার মাতবরকে প্রতিদিন একবার করে তচ্ছিল্য করে। ডিআইজি স্যার এসব দেখে হাসে। সব খবরই তার কাছে থাকে, কিন্তু সে সুযোগের অপেক্ষায় আছে। বাস্তবতায় ফিরে এসে রাকিব মজুমদার ইর্তিজাকে বলল, তুমি কিন্তু পুরো ইনফরমেশন না নিয়েই অ্যাকশনে চলে গিয়েছ। তোমার বিয়ের ব্যাপারটা যদি ছড়ায়, বুঝতে পারছো পানি কতখানি গড়াবে? আমার কি বিয়ের বয়স হয়নি নাকি আমি অক্ষম স্যার? রাকিব মজুমদার অসহায় মুখ করে তাকিয়ে বলে, প্রতিটি কথার এমন উদ্ভট মিনিং কেন বের করো বলো তো? তুমি কাকে বিয়ে করেছ সেটাই এখন টপ ফ্যাক্ট। তোমার ওয়াইফ যদি জানতে পারে তোমাকে বিয়ে করার কারণ, বুঝতে পারছো ব্যাপারটা কেমন হবে? আর তোমার উদ্দেশ্য কি সৎ ছিল বিয়ের ব্যাপারে? স্যার, আমি রুখসারকে নিয়ে কিছু শুনতে বা বলতে চাইছি না। ওকে বিয়ে করার পেছনে কোনো উদ্দেশ্য রাখিনি। ও আমার ফার্স্ট প্রায়োরিটি। তবে ওর পরিবারে অফিসিয়ালি এন্ট্রি করা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। যেমনটা আপনার কাছে এই মুহূর্তে থাকা টপ কেস সোহানা রহস্য উদ্ঘাটনের মতোই। সামনে আরো দুজন এসপি, জুনিয়র অফিসার এবং কয়েকজন সাব ইন্সপেক্টর বসে আছে। তাদের সামনে ইর্তিজা এভাবে এই কথা বলবে ভাবতেই পারেনি। সোহানা রহস্যর কথা এই ছেলে কিভাবে জানলো? এটাই বড় ব্যাপার। এই কেস 13 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। নিজেকে সামলে ইর্তিজাকে সাবধান করলো, বলল, তুমি ডাক্তার না হয়ে সিআইডি হলেই ভালো ছিল। টেক এভরি স্টেপ কেয়ারফুলি, নতবা সোহানা রহস্যের মতো রুষা রহস্য হয়ে যেত। এও মুহূর্ত সময় নেবে না। ঘন ঘন মেঘের মতো মুখ করে ফেল ইর্তিজা। এমনটা আশা করি রাকিব মজুমদারের কাছ থেকে। হয়তো আশঙ্কায় ভীত হয়নি, তবে ব্যাপারটা যখন রুষাকে ঘিরে, তখন সর্বোচ্চ নিরাপত্তা জারি প্রয়োজন। ইর্তিজা চলে যাওয়ার জন্য উদ্যত হতে দরজার দিকে এগিয়ে গেল। তৎক্ষণাৎ মনোয়ার মাতবর রাকিব মজুমদার বলে উঠল, বেশি বেয়াদব স্যার, আপনি এত লাই দিয়ে মাথায় তুলেছেন। এক রক্তি ছেলে বাপ এমন যে ওই হেড। রাকিব মজুমদার মুচকি হাসলেন। ইর্তিজা ক্ষিপ্র গতিতে ঘুরে এসে পাশে দাঁড়িয়ে বলে, তাহলে অফিসার মনোয়ার আজকে কি থানায় জুলি আসবে নাকি রেশমি? রাকিব মজুমদার চোখ রাঙালেন ইর্তিজাকে। বাকিরা মুখ টিপে হাসছে। ইর্তিজা পুনরায় বলল, ভালো হয়ে যান মনোয়ার সাহেব, বুঝেছেন? ঘরে ভিডিওগুলো পাঠালে ভাত বন্ধ হয়ে যাবে। থানার মধ্যে যে নতুন নতুন বান্ধবী নিয়ে আসেন, ভাবি সব জানে। এনিওয়ে, আমাকে রাকিব স্যার লাই দিতে বাধ্য, কারণ উনি জানেন আমি ভাঙবো তবু বচকাবো না প্রজাতির প্রাণী। আসি। ও হ্যাঁ, আরেকটা কথা, গতকাল দেখলাম আমার সহধর্মিনীকে ফেসবুকে বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছেন। সাবধান, ওটা আমার। বেশি বার বাড়লে আমার সার্জিক্যাল ফোর্সেপদের নেক্সট টার্গেট আপনার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রাইভেট অর্গান হবে। গুড বাই। ইর্তিজা চলে যাওয়ার পর শুকনো ঠোক গিলল মনোয়ার মাতবর। এই ছেলের পক্ষে সবই সম্ভব। শত্রুতা নিজে ডেকে এনেছে। 2 বছর আগেকার অত্যাচারের মাসুল এখনো গুনছে। তার সহকর্মীদের অনেকেরই চাকরি নেই। এক একজন এক এক জায়গায় হন্য হয়ে ঘুরছে। সরকারি চাকরি যাওয়াটা চারটিখানি কথা নয়। সেখানে এই ছেলে কয়েকজনের চাকরি খেয়ে দিয়েছে। উল্টো ঝুলিয়ে কোমরে বুকে মারার ফলে সেবার গল গল করে রক্তে ভেসে গিয়েছিল ছেলেটার পুরো নাক মুখ বেয়ে। মিথ্যা অ্যালিগেশন নিয়ে পুলিশ হাজতে ছিল 1 সপ্তাহ। সত্যি কথাটা আদৌ কেউ জানে না, একমাত্র রাকিব স্যার এবং ইর্তিজা ব্যতীত। কেন সেদিন রাতের আধারে দানার মতো সাদা মাদক দ্রব্য নিয়ে বাইকে করে এক শহর থেকে অন্য শহরে গিয়েছিল, রহস্য এখনো বহুতর। ইর্তিজা ইফতারের আগে হাজির হলো বাসায়। দরজা খুলে তাই কোলে আসতে চাইল, ওডিও ভাত চায়নি। রুষা, ইসরা এবং নাইসা এক পাশে দাঁড়িয়ে ইর্তিজার নিয়ে আসা জিলাপিগুলো এক বাটিতে রাখছে। নাইসা খুব মনোযোগ দিয়ে অরেঞ্জ জুস বানাচ্ছে একটা বড় জারে। রুষা লেমন মিন্ট বানিয়ে রাখলো। ড্রয়িং রুমে আগের মতোই দুভাগে মাদুর পেতেছে। ইর্তিজা উঠে দাঁড়িয়ে বলল, রুখসার, আব্বু আসবে সন্ধ্যায়। আপনার ফুফি আর কাজিনরাও নাকি আসবে? রুষা প্রবল বিরক্তি নিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, নিষেধ করলেন না কেন? বড় ভাই বোনরা আসছে, বোনকে দেখতে নিষেধ কেন করব? রুষা চোখে মুখে একরাশ বিষণ্ণতা নিয়ে কাজ করছে। লামিয়ার সাথে প্রায় কথা হয়। চাচা লামিয়াকে নিজ থেকেই নিয়ে এসেছে। লামিয়ার পছন্দের ছিল রাইয়ান।
সুমাইয়া ও অনেক চেষ্টা করেছে ছোট বোনের সংসার টেকাতে, হয়ে ওঠেনি। আর রাইয়ান তো লামিয়াতে কখনো আগ্রহী ছিল না। ইর্তিজা ফ্রেশ হয়ে এসে দেখে সবাই চলে এসেছে। সাথে রুষার বাবা, ফুপু, সুমাইয়া, রাইয়ান এবং জায়েদ এসেছে। জায়েদ আসার কারণ তাওহিদ সাহেবকে ম্যানেজ করা। জায়েদের পক্ষে সম্ভব এই ঘাটতারা লোককে হ্যান্ডেল করা। বউকে শ্বশুরবাড়ি রেখে ইর্তিজার রিকোয়েস্টে এসেছে। ইর্তিজা আজ ছাই রঙা পাঞ্জাবি পরেছে। সকলকে দেখে সালাম দিয়ে বসলো। রাইয়ান জায়েদের সাথে করমর্দন করলো। তাওহিদ সাহেব সাবলীল ভাষায় জিজ্ঞেস করলেন ইর্তিজাকে, আব্বু তোমার শরীর ভালো আছে? ইর্তিজার এহেন ব্যবহার দেখে মৃদু হাসলো। এত ভদ্র ব্যবহার তো তাওহিদ সাহেবের সচরাচর করেন না। ইর্তিজা ইচ্ছে হেসে বলল, জি আব্বু, আপনাদের আসতে সমস্যা হয়নি তো? না ঠিক আছে, সমস্যা হয়নি। তাওহিদ সাহেব ভেবেছিল ইর্তিজা হয়তো আঙ্কেল সম্বোধন করবে, কিন্তু অবাক করে দিয়ে ইর্তিজা আব্বু সম্বোধন করলো। এই জিনিসটা বেশ মনে ধরেছে। ইফতারের জন্য সবাই গোল হয়ে বসেছে। মা চাষিদের জন্য আলাদা মাদুরের ব্যবস্থা করেছে, অন্য পাশে সেখানে বসেছে ইর্তিজার এক পাশে রুষা, অন্য পাশে ইসরা, নাইসা, সুমাইয়া। ইর্তিজা খেজুর মুখে দিয়ে দোয়া পড়লো। নাইসা অরেঞ্জ জুস এগিয়ে দিতে হাত দিয়ে থামিয়ে বুঝালো পরে। লেমন মিন্টের জার থেকে এক গ্লাস নিয়ে সেটাই প্রথমে মুখ দিল। হাফ গ্লাসকে রুষার দিকে দিয়ে দিল। রুষার ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি। একই গ্লাসে চুমুক দিয়ে বাকিটুকু এক নিমিষে শেষ করে নিল। বাবা চাচার কথা বলছে রুষার কানের কাছে ফিসফিস করে ইর্তিজা বলল, এত ভালোবাসা দিয়ে লেমন মিন্ট বানাবেন না, আপনার স্বামীর লোভ লেগে যাবে। এখান থেকে বাঁচিয়ে এক গ্লাস আমাদের রুমে রেখে আসবেন। রুষা লজ্জা পেয়ে মাথা নামিয়ে একটা কাবাব মুখে দিল। রুষা এক কামড় দিতে বাকিটুকু ইর্তিজায় নিয়ে নিল। রুষা চমকে গিয়ে বলল, কি শুরু করেছেন? সবাই আছে তো? কথা বলবেন না ম্যাডাম, আজকে আমার উপর অনেক ধকল গিয়েছে, মনোযোগ দিয়ে খেতে দিন। রুম থেকে কর্কশ আওয়াজে থেকে থেকে বেজে উঠছে ফোন। ইর্তিজা উঠে গিয়ে ফোন রিসিভ করতে শুনতে পেল, ঠিক করেছ ইরফান, যতই হোক রুষা জানলে অবিশ্বাস করবে। রুকসার জানবে কি করে? আপনিই জানাবেন। রাকিব মজুমদার হতবাক হয়ে গেল। এই ছেলের মুখে লাগাম নেই, সামনে কে আছে, কার সাথে কথা বলছে, তাই না ভেবে প্রশ্ন ছুড়ে ইফতারের এই পারিবারিক সময়টা কখনোই বিরক্তি করতে চায়নি, কিন্তু ব্যাপারটা জানানো গুরুত্বপূর্ণ ছিল বলি খেজুরটা মুখে দিয়েই ইর্তিজাকে ফোন দিল রাকিব। আর বইয়ের পাশ থেকে উঠে এসেছি ইফতার না করেই। আলুর চপটা পুরো খেয়ে ফেললে আমি বাকি অর্ধেক থেকে বঞ্চিত হব। আমি কি যাব? আর কিছু বলবেন? ইরফান বি সিরিয়াস ম্যান, ওরা এগোচ্ছে ওদের প্ল্যান নিয়ে। তুমি কি বুঝতে পারছো? তহিদ কিন্তু ফিরে যাচ্ছে দুদিন পর। এবারের ঈদটা ওর জন্য শেষ ঈদ হতে পারে। নীরবতা ঘিরে ধরেছে ফোনের দুপাশে। মিনিট অতিক্রান্ত হওয়ার ফলে উত্তর আসলো ইর্তিজার পক্ষ থেকেই, উপরওয়ালাকে বিশ্বাস করেন না? আমি বড্ড করি। বিশ্বাস রাখুন, আমি আমার প্রিয় মানুষটার নামের পাশে এতিম শব্দটা নিজের প্রাণ থাকতে যোগ হতে দেব না, ইনশাল্লাহ। রাখছি। ফোনটা কেটে বিড়বিড় করতে করতে চলে গেল সামনে। প্রচুর বিরক্তি নিয়ে তাকালো, দেখে রুষা সত্যি সত্যি আলুর চপের অর্ধেক খেয়ে ফেলেছে। ইর্তিজা পাশে বসায় তাকে মিষ্টি একটা হাসি দিল। ফোন আছে বুঝালো কে ফোন দিয়েছে। ইর্তিজা বিনা বাক্যে বয়ে আলুর চপ কেড়ে নিয়ে খেতে খেতে বলল, ইটস ভেরি ব্যাড ওয়াইফ, আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল। তাওহিদ সাহেব ছেড়ে কাশলেন, আর চোখে দুজনের খুনসুটি ঠিকই লক্ষ্য করেছে। ইর্তিজা তাকাতে বলে উঠলেন, আব্বু তুমি কিছু বলতে চেয়েছিলে? ইফতারের পর বলবে নাকি এখন? আমার একটু কাজ ছিল, পরশু ব্যাক করব খুলনা ইনশাল্লাহ। আব্বু, আমার মনে হয় আপনার কিছুদিন বিরতি নেওয়া উচিত। শরীরটা ভালো না দেখে মনে হচ্ছে। ডাক্তারের রিপোর্টও ভালো আসেনি যতদূর শুনলাম। স্ট্রেস কম নেবেন। আপনার তো সরকারি অনেক ছুটি বাকি, ঈদটা না হয় একসাথে করলাম। তাওহিদ সাহেব চমকে গিয়ে মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকালো। এই ছেলে কি করে জানে? সে ডাক্তার দেখিয়েছে, রিপোর্ট ভালো আসেনি, ডায়াবেটিস বেড়ে গিয়েছে আর হাইপার টেনশনে ঘুম হয় না। ডাক্তার কিছুদিন রেস্ট নিতে বলেছে। সরকারি চাকরিজীবীদের নাকি আবার ঘুম, অবশ্য অন্যদের ভালোই ঘুম হলেও পুলিশদের কিসের কম। তবে মনে মনে এই বেঁচে খুশি হলো জায়েদ এবং ইর্তিজা চোখাচোখি কিছু একটা বুঝিয়ে নিজেদের মধ্যে তথ্য পাস করে নিল। জায়েদ বলে উঠল, আব্বা ইর্তি ঠিক বলছে, থেকে যান, ছুটি কাটান।
কবে আবার একসাথে হব? রুষা রুকায়া তো ঈদে আপনাকে পায় না। এবার না হয় রুকায়া এই বাসায় ঈদ করলো, রুষাও শ্বশুর বাড়ি থেকে যাবে। তাহিদ সাহেব প্রথম কথায় খুশি হলো, দ্বিতীয় কথা পছন্দ হয়নি। রুষা এ বাসায় কেন থাকবে? তিনি কিছুটা আক্রোশ নিয়ে বলেন। রুষা এখানে কেন থাকবে? রুমে উপস্থিত প্রতিটি মাকলুক একে অন্যকে পর্যবেক্ষণ করছে। মনিহার বিবি বলেই উঠলেন পেছন থেকে, তুমি আমার ছেলের বয়সী নাত বইয়ের বাপ। স্বামী স্ত্রীরা আলাদা কইরো না বাপ, শয়তান ঢুইকা যায়। পরে অনুষ্ঠান কইরো, এরা এখন এক লগে থাকুক। রমজান মাস বহুত ফজিলতের। ইর্তিজা তৎক্ষণাৎই বলে উঠল, আব্বু আমার ঢোল ছানাই পছন্দ নয়। যদি আপনি কোনো প্রকার অনুষ্ঠান না করেন আমি খুশি হব। আমার তরফ থেকে ঈদের 2 দিন পর ওয়ালিমা করি। আপনার কি কোনো সমস্যা আছে? আমি চাই না আপনি আমাদের বিয়েতে একটি পয়সাও খরচ করুন। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদের তো আমাকে এবং জাহিদ ভাইকে দিয়ে নিজেকে নিঃস্ব করেছেন। আপনার কাছে আর তো কিছু চাওয়ার থাকতে পারে না আমাদের। তাহিদের চোখ ছলছল করছে। কি বলবি বুঝতে পারছে না। রুষা কাঁদছে। নিজের ধারণা নিজেই ভুল প্রমাণিত হলো তাহিদ। সেটা সত্যি দারুণ ব্যক্তিত্বের। আল্লাহ তাআলা এভাবেই মেয়েদের ভাগ্য লিখেছেন। যেখানে আল্লাহর মর্জি শামিল সেখানে তার কোনো অভিযোগ থাকার প্রয়াসই নেই। ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে মারজান বেগম খেপে গেলেন পাশ থেকে। এই জামাই, তুমি ছোট মানুষ, এত বুঝিও না। সমাজ কি কইব? এমনি মাইয়া আনলে আমাকে মাইয়া কি ফেল না? যেমনে তেমনি হাতে তুইলা দিমু। বিয়াও করছো চোরের মতো। রাইয়ান তাল মিলালো মায়ের সাথে। এটা ঠিক নয় ইর্তিজা, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব আমাদের মেয়ের জন্য। মেয়েকে সব দিক থেকে পরিপূর্ণ করে দিব। সুমাইয়া নাকে কান্না করে বলল, আমরা কি সাজবো না বিয়েতে? এটা কেমন কথা? ছেলেপক্ষ বলে কি সব কথা আপনাদেরই শুনতে হবে? ইর্তিজা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। পরিবারের অন্যরা ঘাবড়ে গিয়েছে। জসিম সাহেব সায়েমও উঠে দাঁড়ায়। ইর্তিজা সরাসরি বলে দিল, রায়ান সাহেব, আপনাদের যে ফ্যামিলি জায়গাটা রুষার দাদি রুষার নামে লিখে দিয়েছিল, আপনার আম্মা তো রুষার কাছে ডিমান্ড করেছে ওনার নামে লিখে দিতে, মায়ের শেষ সম্বল হিসেবে। বিয়েতে উপহার হিসেবে সেই জিনিস রুষাকে গিফট করে দিন। হয়তো অনেকেই জানে না, দাদি সেই জায়গার দলিল উকিলের কাছে হস্তান্তর করে গিয়েছিল রুষার নামে। রুষার কাছে দাদির স্মৃতি বলতে ওই জায়গার অনেক কিছু। ওটাতে আপনারা ভাগ না বসালে সব পাওয়া হয়ে যাবে বিয়েতে রুষার জন্য। আর সুমাইয়া আপু, আপনাদের নাচ গান করার দরকার হলে এই বাসায় এসে ইসবার রুমে ঢুকে একটু নেচে নেবেন। বিয়ে করে বউ ছাড়া থাকতে পারবো না। এনিওয়েজ সরি, পরে কথা বলবো। আব্বু আমি মসজিদে গেলাম, তোমরা গেলে আসো। ঠোঁটের কোণে কুটির হাসি। এই পর্ব আজকেই শেষ করতে হবে। ওডিপি আউটডোর প্যাশেন্ট ডিপার্টমেন্ট থেকে ঘুরে এসে সোজা মোফাজ্জল স্যারের চেম্বারে চলে গেল ইর্তিজা। স্যারের রুমটা সবসময় গোছালো পরিপাটি থাকে। ইর্তিজা চেয়ার টেনে বসল। স্যার সম্ভবত উঠিতেই আছে। এর মাঝে স্যার আসার আগে ইর্তিজা হিসেব মিলাতে বসে গেল। তাহিদ সাহেব যখন শেষবার মেডিকেল স্টুডেন্টদের ওকে সব গ্রেপ্তার করেছিলেন, সালটা তখন 2019-এর শেষের দিক। ব্যাপারটা এতটা সিরিয়াস ছিল না। তাহলে এত কঠিনভাবে হঠাৎ করে তাহিদ সাহেবকে কেন টার্গেট করা হচ্ছে তা নিয়ে সন্দিহান। এই ঝুঁকিতে ইর্তিজা কখনো নিজেকে জড়াতই না, যদি না ঘটনা তাহিদ সাহেব এবং রুষা দুজনকে কেন্দ্র করে হতো। রুষাকে টার্গেট করেছিল মেডিকেলের সেই চক্র। বছরখানেক আগে রুষার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল কোকেনের 4টা প্যাকেট। অল্পের জন্য ধরা খায়নি। সেদিন রাগে সর্বোচ্চ শক্তি দিয়ে ঠাটিয়ে চড় মেরেছিল রুষাকে। অপর পাশের মানুষজনকে বিশ্বাস করার অপরাধে মানুষ এতটা বোকা কিভাবে হয় ভেবে কেউ তার ব্যাগে এসব ঢুকিয়ে দিচ্ছে, অথচ সে পুরোপুরি অজ্ঞাত। এই ব্যাপারে থাপ্পড় খেয়ে রুষা কাঁদতে কাঁদতে বাসায় চলে গিয়েছিল ক্লাস শেষ হওয়ার আগে। সেই চক্র ব্যাগ চেক করার সুযোগই পায়নি। এর অবশ্য আরও একটি কারণ আছে। চক্রের মুখ্য ভূমিকা পালনকারী ইর্তিজা কৌশলী আটকেই ফেলেছিল। কাজটা যে কে করেছে সেই খবর ফার্স্ট ইয়ার থেকে নখদর্পণে। বাংলাদেশের সেরা বিদ্যাপীঠের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ অন্যতম। এমন একটি জায়গাও শিক্ষার্থীরা দেদারসে মাদক দ্রব্য নিয়ে ব্যবসায় মাতোয়ারা। এদের হর্তাকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রফেসর আফজাল সাজিয়ার বাবা। সাজিয়া এখানকার ছোট্ট ডিলগুলো ম্যানেজ করে, সেই খবর তো কারো জানা নয়। ইর্তিজা
সাজিয়ার সাথে এই মাখো সম্পর্কের প্রধান কারণ ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে আনা, যেটাতেও অনেকটাই সফল ছিল। সাজিয়ার কল লিস্ট থেকে শুরু করে মেইল সব ইর্তিজার দখলে ছিল। ইয়াং ম্যান, এমনভাবে দরজা খুলে বসে আছো, ধরা পড়ে গেলে। মোফাজ্জল স্যারের গলার আওয়াজে ইর্তিজা মৃদু হাসল। স্যার ফ্রেশ হয়ে এসে নিজের চেয়ারে বসে পড়ল। এই চারটা কিভাবে উদ্ধার করলে? ইর্তিজা একটা প্যাকেট হাতে নিয়ে বলে, এখানে মাত্র 4টা আপনার। অনেক স্টুডেন্ট ব্যাগে 40টা নিয়ে ঘুরে। সবচেয়ে বড় কথা, দিন দিন এদের আচরণ বিগড়ে যাচ্ছে। ছেলেগুলো মেয়েদের টিজ করা শুরু করেছে। স্যার, সেদিন রাহিদ এমন উদ্ভট একটা কাজ করেছে। কি? রাহিদ? জি স্যার, ওর দোষ নেই। সাজিয়া ও জুসে মিশিয়ে দিয়েছিল এক্সট্রা সুগার হিসেবে। ও মাই গুডনেস। চিন্তা করবেন না স্যার, আমি ম্যানেজ করে নিয়েছি। মোফাজ্জল স্যার হঠাৎ করে ইর্তিজার মস্তিষ্ক পড়ার চেষ্টা করছে। উত্তর পেয়ে অট্ট হাসিতে ফেটে পড়লেন। ও মাই গুডনেস, রিয়েলি? আই সি। এই জন্য রাহিদের পেট খারাপ। গত 1 সপ্তাহ ওপিডিতে আসছে না। কি খাইয়ে দিয়েছে ওকে? ইর্তিজা হাসছে। মোফাজ্জল স্যার অবাক হয়ে দেখছে। কি অসীম বুদ্ধির অধিকারী! শেষমেশ কিনা বন্ধুকে ঘুলি খাইয়ে দিল। অবশ্য উপায় নেই, কারণ রাহিদ কলেজে আসলেই ওর উপর নজরদারি রাখা হতো। এর চেয়ে পেট খারাপ হয়ে বাসায় রেস্ট নেওয়া ভালো। একবার কোকেনের নেশা হলে সেই নেশা ছাড়া কষ্টসাধ্য হয়ে যেত। 48 ঘন্টা পরও টেস্ট করলে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। 40 দিন পর চুলে কোকেনের উপস্থিতি পাওয়া। মাদক দ্রব্যের মধ্যে খুব শক্ত একটি নেশা দ্রব্য হচ্ছে কোকেন। মানুষ দুভাবে কোকেন সেবন করে থাকে। এক, সরাসরি নাক দিয়ে গ্রহণ করে, বা সিগারেটের মধ্যে 2 ইঞ্জেকশনের মাধ্যমে। প্রথমে দিকে কোকেন সেবনকারীর উত্তেজনা বেড়ে যায় এবং আত্মবিশ্বাস প্রথম দিকে আকাশচুম্বী। দীর্ঘদিন সেবনের ফলে উচ্চ রক্তচাপ, নাক দিয়ে রক্তপাত হয়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে কয়েক 24 গুণ বেশি থাকে। তখনই এই চক্র কড়া দামে মার্কেটে ছাড়ে কোকেন। হতাশায় ভুগতে ভুগতে একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। এদের মধ্যে 18 থেকে 26 বছরের তরুণীদের সংখ্যাটা বেশি। তিজা, ছেলেগুলো কেমন আছে এখন? স্যার, এখন ওরা অনেকটা ইমপ্রুভ করেছে, তবে সময় লাগবে। অনেক মাস ধরে ড্রাগ নিয়েছে তো রিকভার হতে টাইম লাগবে। ইর্তিজা প্যাকেটগুলো পকেটে ঠুকে উঠে দাঁড়ায়। মোফাজ্জল স্যার চশমা ঠিক করে বলে, রাকিব কাল ফোন দিয়েছিল। তুমি নাকি রাকিবের কোন অফিসারকে দমকে এসেছ? ইর্তিজা এক পাশে হাসি দিয়ে নিজের কৃতকর্মের কথা জানান দিল। মোফাজ্জল সাহেব হেসে অনুমতি দিলেন যাওয়ার। ইর্তিজা বেরিয়ে আসলো পকেটে নিয়ে সেই 4টা প্যাকেট। জমা দিবে শাহবাগ থানায়। সাকিব মজুমদার ফোন দিয়ে জানিয়ে দিয়েছে জমা দেওয়ার জন্য। থানায় গিয়ে পৌঁছতে দুপুর 2টো। কাল রাতে সাথে করে তাওহিদ সাহেব মেয়েকে নিয়ে এসেছেন। তার একটা আবদার রক্ষা করার জন্য অনুরোধ করেছে বাড়ির সবাইকে। তিনি আজকের ইফতারটা 2 মেয়ে এবং মেয়ের জামাইদের সাথেই করতে চান। বাড়ির সবাইকে দাওয়াত দিতে চাইলে মনিহার বিবি জানান তারা ঈদের পর যাবে, এখন ঝামেলা করতে চাচ্ছে না। থানা থেকে সোজা শ্বশুর বাড়ি চলে যাবে ইর্তিজা। থানায় ওসির কাছে প্যাকেটগুলো দিতেই ওসি বসতে বলল। এক নজর ইর্তিজাকে দেখে জিজ্ঞেস করলো, আমাদের দলে যোগ দিতে পারেন? ডাক্তারি পেশা থেকেও আমার মনে হয় গোয়েন্দা পেশা আপনাকে বেশি স্যুট করবে। ইর্তিজা খানিকটা হেসেই বলল, আমি খুব সামান্য একজন মানুষ। আপনারাই বাড়িয়ে চাড়িয়ে আমাকে এত উপরে তুলছেন। আমাকে দিয়ে এত ইনফ্লুয়েন্সিয়াল কনফিডেন্সিয়াল কাজ সম্ভব না। ছোট্ট জীবনটা সুন্দরভাবে কাটাতে চাই পরিবারের সাথে। পরিবারকে ঝুঁকি থেকে বাঁচাতেই আজ আপনার দরবারে। নতুবা আমার মতো নিরপেক্ষ মানুষের সাথে পুলিশের সাক্ষাৎকার, ট্রাফিক লাইনে বাইক নিয়ে নিয়ম ভাঙার জন্য, কিংবা হসপিটালে রোগী দিয়ে যে কোনো কেসের তাগিদে হওয়ার কথা, থানায় নয়। ওসি ক্ষীণ হেসে বললেন, শুনলাম আপনি নাকি তহিদ স্যারের জামাতা। জি। তাহলে তো দাওয়াত পাই একটা। ইনশাল্লাহ পাবেন। আজ উঠি। করমর্দন করে বেরিয়ে এসে বাইকে স্টার্ট দিল ইর্তিজা। গন্তব্য এখন শ্বশুর বাড়ি। রাব্বি আজ ইশরাতের বাসায় ইফতার করবে। জসিম সাহেব মেয়ের জামাইকে নিজে নিমন্ত্রণ জানিয়েছে। ইশরাত সবাইকে সাহায্য করছে ইফতার বানাতে।
নাফিস আর রাব্বি কথা বলছে। নাফিসের ঠং করে কথা বলা দেখে রাব্বির মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। সেটা আস্ত একটা বাচ্চা এত কথা বলে। নাফিস রীতিমতো হাঁপিয়ে উঠেছে। ইশরাকে চোখ দিয়ে ইশারা করতেই রাব্বিকে রেখে নিয়ে গেল রুমে। ইফতারের এখনো ঘন্টা খানিক বাকি। কিছুক্ষণ রেস্ট নিতে বলল। গতকাল রাজশাহী থেকে এসেছে। রাব্বি বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। কিছুটা শান্তি লাগছে। ইশরা নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে মাথা টিপে দিচ্ছে আলতো হাতে। হাতের কাছে নরম কিছু ছোঁয়া পেয়ে রাব্বি এক হাত টেনে নিয়ে আসলো কাছে। ইশরাকে বলল, তোমার মতোই আদরে তোমার এই মেজেন্টা। ও বুঝে কি করে আমি ওকে এত ভালোবাসি, আদর করি? ইশরা হাসে। মেজেন্টার পছন্দের মানুষ রাব্বি। মেজেন্টা ইর্তিজাকে ভয় পায় কিন্তু রুষাকে পছন্দ করে। এখন নতুন লিস্টে অ্যাড হয়েছে রাব্বি। রাব্বিকে দেখলেই যেখানে থাকুক ওর গন্ধ নাকে পেলে সুর করে চলে আসে। রাব্বিও দু হাতে আগলে নেয় চুপচাপ মিষ্টি বাচ্চার মতো রাব্বির পাশে বসে আছে। রাব্বি ইশরাকে উদ্দেশ্য করে পুনরায় বলল, ঈশা, ধন্যবাদ তোমাকে আমার শূন্যছাড়া জীবনে প্রদীপ হয়ে আসার জন্য। বাবা মারা যাওয়ার পর চিন্তা যখন খেই হারিয়ে ফেলেছিলাম, তখন তুমি আমার জন্য এক পশলা সুখের ভরসা হয়ে এসেছ। এই ছোট্ট জীবনে আর কিচ্ছু চাই না, একটা জিনিস ব্যতীত। ইশরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি জিনিস? রাব্বি বন্ধ নেত্র খুলে পড়ল, একটা জুনিয়র ঈশা, প্রিন্স অফ রেডওয়ান রাব্বি। ইশরা চমকে গিয়ে লজ্জা পেল। আনত গাল দুটো বর্ণ পরিবর্তন করলো। চোখের চশমা আড়ালে লজ্জা মাখা চোখ দুটো বলে দিচ্ছে সে কতটা খুশি। প্রিয় তমিসুকে পেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি আসি, আপনি রেস্ট নিন, আমাকে হেল্প করতে হবে। রাব্বি মুচকি হাসতে লজ্জা পেয়ে বেরিয়ে গেল ইশরা। রুম থেকে বের হতে ধাক্কা খেল নাইসার সাথে। চোখ মেলে দেখলো নাইসা কেমন কাচুমাচু করছে। ইশরাকে উপেক্ষা করে চলে যেতে চাইল। ইশরা তাকে লক্ষ্য করলো কিছু একটা লুকাচ্ছে। আশপাশ তাকে দেখলো ইর্তিজার রুম থেকে বের হয়েছে। ইর্তিজার রুমে দরজা লাগিয়ে ইশরা নিজের রুমে গিয়েছিল। এখন সেই রুমের দরজা খোলা। কি লুকাচ্ছিস নাইসা? কই আপু, কিচ্ছু না। জরি ডাক দিল। ইশরা সেদিকে মনোযোগ দিতে নাইসা সরে গেল। ইফতারের সময় ঘনিয়ে আসতে কথা না বাড়িয়ে ইশরা জরির কাছেই গেল।